etc. departments to lay a copy of the above mentioned. Honorable Speaker, sir, I hereby give motion Tripura to 2025-26. Honorable members are requested to kindly to collect a copy of the report from the notice office of the Tripura Legislative Assembly. এখন সবার পরবর্তী কার্যসূচি হল মাননীয় রাজ্যপালের ভাষণ নম্বরে সন্দেহবাচক প্রস্তাব এবং ভাষণ নম্বরে আনিত সংশোধনী প্রস্তাব আলোচনার জন্য গ্রহণ করেছি। এই সংক্রান্ত দ্বিতীয় দিন আলোচনায় অংশগ্রহণ করতে ইচ্ছুক আমি নামের তালিকা পেয়ে গিয়েছি। আমি নামের তালিকা বললে সবার দিকে উল্লেখ রাখবেন। তো এই আমি এখন প্রথম বলছি মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দাস মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় রাজ্যপালের প্রত্যেকটি প্যারা ত্রিপুরার জনগণের সার্বিক বিকাশ উন্নয়নের এক সুন্দর চিত্র তুলে ধরেছেন। গতকালকে পরিষদীয় মন্ত্রী মাননীয় রত্নলাল মহোদয় উনি বিস্তারিতভাবে বিরোধীরা যে অ্যামেন্ডমেন্ট এনেছিলেন তাদেরকে তুলোধুনা দিয়েছেন। তো সুতরাং এখানে আমি এই বিষয়ে কিছু বিষয় এখানে উত্থাপন করছি। প্রথমে এই প্যারার 6 নম্বর প্যারাতে মাননীয় রাজ্যপাল যেভাবে তিনি আলোচনা প্যারার মধ্যে রয়েছে সবগুলো পড়তে গেলে এতটা সময় আপনি আমাকে দেবেন না আমি জানি। তার জন্য আমি খুব ছোট আকারে বিশেষ বিশেষ শব্দগুলো এই সভাতে এই মহতী সভাতে আমি উত্থাপন করছি। রাজ্য সরকার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্বে রাজ্যবাসীর সার্বিক বিকাশ স্বচ্ছতা ও স্থায়ী উন্নয়নের লক্ষ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। এই একটি বিষয়ের উপরে মাননীয় রাজ্যপাল ত্রিপুরার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যে একাধিক যে পরিকল্পনা তিনি নিয়েছেন সেগুলো এখানে আমি এই বিষয়গুলো এখানে উপস্থাপন করার আগে বিরোধী দলনেতা সম্মানীয় অনিমেষ দেববর্মা মহোদয় এবং সিপিএমের শৈলেন্দ্র মজুমদার দুইটি বিষয় এনেছেন। শৈলেন্দ্রনাথ মহাশয় শৈলেন্দ্রচন্দ্রনাথ মহোদয় দুইটি বিষয় একে আমি বিশেষভাবে যেহেতু অনিমেষ বাবু সেটা এনেছেন তারা এখানে তাদের দল প্রথমে বিধানসভাতে তাদের সরকার এসেছেন। তো সুতরাং ইনি যে বিষয়টা এনেছিলেন যে শূন্য পদ পূরণের জন্য আমি ওনার বিষয়ে যেহেতু ওনারা বিরোধী দল জনগণের বেকাররা কি চাইছে যেহেতু বিরোধী দল হিসাবে তাদের একটা ভূমিকা থাকে কোন বিষয়গুলো করে বেশি জোর দিলে পরে বেকারদের হৃদয় জয় করা যায় এই উদ্দেশ্য নিয়ে তারা এনেছেন। তাদের বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। সিপিএমের সদস্য একই বিষয় এনেছেন। কি এনেছেন উনি হাজার হাজার সরকারি শূন্য পদের নিয়োগের ব্যাপারে রাজ্য সরকারের ব্যর্থতা সম্পর্কে রাজ্যপালের ভাষণে উল্লেখ নেই। বামফ্রন্ট সরকার যারা এই বিষয়টা আজকে এনেছেন শূন্য পদে তারা প্রথম 10 বৎসর পরে টানা 25 বৎসরের শাসন ক্ষমতায় ছিলেন।
এবং 2018 সালে যখন ক্ষমতা থেকে যান 50,000-এর উপরে শূন্য পদ রেখে গিয়েছিলেন। তাদের যদি লজ্জা শরম থাকতো এত গরম গরম কথা বলতো না, কারণ এরা তখন সেই শূন্যপদ পূরণ করতে পারত। অনিমেষ বাবুরা নতুন এসেছেন, তারা বলতে পারে এই শূন্যপদগুলো কেন অবহেলিত, বঞ্চিত, চূষিত, লাঞ্ছিত, এবং সন্তান বিক্রি করছেন। তার উপরে আঘাত করেছিলেন, বিশেষভাবে এসসি এসটির জনগোষ্ঠীকে এভাবে উত্তপ্ত করেছিলেন যে আপনাদের সমাজের ধনী ব্যক্তিরা অগ্রগতিকে কয়েক বৎসরেরা পিছিয়ে দিয়েছিলেন। আমি মাননীয় অধ্যক্ষ মহোদয়, এরা নরেন্দ্র মোদীজি, উনি প্রথম পাতায় ছোট্ট বই আমাদের সংকল্প গরিব অন্তদয় ব্যক্তিদের কিভাবে উৎসাহিত করে, প্রথম পাতায় তিনি লিখেছেন দেশের গরিবরা এই গতি ত্বরান্বিত করছেন। যাদেরকে আমরা অবহেলিত বঞ্চিত মনে করতেন, ভারতবর্ষে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেন কি, মেরা পরিবারজন। শুধু কথা বলেন নয়, কাজের মধ্যে দিয়ে তার প্রমাণিত হয়েছে। 80 কোটি ভারত বিনা পয়সা বামফ্রন্ট প্রথম কি বলতেন, অন্ন চাই, অর্থাৎ খাদ্য চাই, বস্ত্র চাই, বাসস্থান চাই, স্বাস্থ্য চাই। নরেন্দ্র মোদী এসে প্রথম তাদের ঘর দিয়েছেন। এবার রাঁচির বিরসা মুন্ডার, ভগবান বিরসা মুন্ডা থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন 75টি জনজাতি, যারা পিছিয়ে পড়া জনজাতি, আদিম জনজাতিকে 24,000 কোটি টাকা, ত্রিপুরার বাজেট হয় 27,000 কোটি, 654,40,000 টাকা। আর ত্রিপুরার রিয়াং ব্রো জনজাতিরা তাদের আর্থ সামাজিক মান উন্নয়নের জন্য, রাস্তাঘাট করার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী চিন্তাধারা গরিব উন্নয়ন, গরিবের জন্য শৌচালয়, গরিবের জন্য ঘর, গরিবের জন্য বিনা পেশায় উজ্জ্বলা গ্যাস, প্রধানমন্ত্রী কৃষি বীমা, প্রত্যেকটি বিষয় প্রত্যেক গরিব মানুষের। তিনি বলেছেন গরিব মানুষের উন্নয়নে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর আদর্শ অনুসরণ করে এক ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য যখন এগিয়ে নিয়ে যাচ্ছে,
যখন বিকাশ যাত্রা রথ যাচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, তখন বিরোধী দলের কিছু লোক সেখানে যেতে দেয় না, বিশেষভাবে এডিসি এরিয়াতে। এখানে আমার সঙ্গে আমাদের যে এরিয়ার ভিতরে তারা যেতে দিচ্ছে না, কারণ তারা চাইছে অগ্রগতি যদি না হয়, গরিব যত গরিব থাকবে তত রাজনীতি শর্ট ব্যবস্থা চলে যাবে, তখন তাদের সেগুলো বন্ধ হয়ে যাবে। কার থেকে টাকা নিচ্ছে, কোথায় থেকে টাকা নেওয়া হচ্ছে, সেগুলো অনলাইন ব্যবস্থাপনা করলে পরে আজকে যারা গরিব মানুষরা ঘর টর পাচ্ছেন, একটা সময় বামফ্রন্টের আমলে সব কর্মচারী নয়, কিছু কিছু কর্মচারী মানুষের থেকে টাকা নিতেন। আজ নরেন্দ্র মোদী ওই সমস্ত কর্মচারীদের দুর্নীতিতে বিক্ষোভ তৈরি করে দিয়েছেন। ঘরের টাকা ঢুকে যাচ্ছে তাদের বাড়িতে, শৌচালয়ের জুড়ে যাচ্ছে তাদের বাড়িতে। টাকা খেতে হলে কিছু কিছু কর্মচারী তাদের কাছে ভিক্ষুকের মতো হাত পাততে হয়। নরেন্দ্র মোদী ডিজিটাল স্বচ্ছতা নিয়ে আছেন, তার জন্য বিরোধীদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। যদি নরেন্দ্র মোদীজি আরো 5 বছর ক্ষমতায় থাকে, ভারতবর্ষকে, এখন ভারতবর্ষ পঞ্চম অর্থনৈতিক দেশ হিসাবে, এবং নরেন্দ্র মোদী বলছেন 2024 সালের পর দেশে আবার ক্ষমতায় আসবে, দেশকে তৃতীয় অর্থনৈতিক দেশে নিয়ে যাবে। তার জন্য আমাদের ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী বিএমএস অর্থাৎ বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টালে রূপান্তর করেছে, যাকে বলা হয় বিএমএস ডিবিটি প্ল্যাটফর্মের মাধ্যমে 17টি দপ্তরকে 68টি রাজ্য প্রকল্পের অর্থ সরাসরি সুবিধাভোগী গরিব মানুষের কাছে চলে যাচ্ছেন। তার জন্যই রাজ্যপালের ভাষণের মধ্যে যেহেতু এগুলো আছে, তার জন্য তারা তার বিরোধিতা করছেন, কারণ তাদের দুর্নীতি সেগুলো বন্ধ করার জন্য রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার যৌথভাবে চেষ্টা করছে। নেতারা যে দুর্নীতি করছে ওয়েস্ট বেঙ্গলে, লক্ষ লক্ষ তাদের কাছে টাকা পাচ্ছে, যখন বিমুদ্রাকরণ হবে অর্থাৎ নোটবন্দি করা হবে, তখন সেগুলো এই দুর্নীতি বন্ধ হয়ে যাবে, যা ডিজিটাল ব্যবস্থা। তার জন্য এই ডিজিটালের উপরে সবচাইতে বেশি সুবিধা দেওয়া হয়েছে। প্যারা নাম্বার 51, সেখানে 47,000 আমাদের সেলফ হেল্প গ্রুপ করা হয়েছে। এখানে বিরোধী দলের প্রবীণ মোস্ট সিনিয়র বিধায়ক শ্যামল চক্রবর্তী বলছেন কি কেরালাতে রেগার টাকা 600 টাকা, 600 না। ওনাকে জিজ্ঞেস করেন মহাশয়, আপনার মাধ্যমে ওনাকে জিজ্ঞেস করতে চাইছি, কেরালায় ভাতা কত দেয়, কতজন ভাতা পায়, কত পার্সেন্ট? ত্রিপুরার প্রায় 4 লক্ষ লোক ভাতা পাচ্ছে, 2000 টাকা করে। ভারতবর্ষের কোন রাজ্য নেই, ত্রিপুরা ছোট্ট রাজ্য, নিজস্ব আয় কম। 250, আমি ইয়েতে 250 আমি গিয়েছিলাম, 250 তাদের সেখানে, শুধু সেন্ট্রালের টাকা দিয়ে। এরপরে উনি বলছেন রেগার মজুরি, ত্রিপুরাতে যারা রেগার কাজ করে তাদের হাজিরা যদি হিসাব করা হয় বেশি পায় তারা হাজিরা। কিভাবে পায়?
তারা 3 থেকে 4 ঘন্টা কাজ করে। তো 3 থেকে 4 ঘন্টা যদি 226 টাকা হয়, তাহলে 8 ঘন্টা কাজ করলে তারা কত? এরপরে তারা গিয়ে বাড়িতে অনেক কাজ করে। ত্রিপুরায় সে সুযোগ রয়েছে, যে পরিমাণ তাদেরকে মাটি দেওয়া হয় গ্রামে গঞ্জে, সেগুলো এখন রেগার কাজ করার মতো জায়গা নেই। যেগুলোতে করা হয়, অনেক অনেক পঞ্চায়েত তার কাজ দিতে পারছেন না। তারা আদিম অবস্থায় রয়েছে। মানুষের যে তার কর্মসংস্থান, নিজের পায়ে দাঁড়িয়ে লোক তৈরি করবে, সে মানুষ শুধু রেগাতে ডুবে আছে। রেগাতে প্রাইজ আনার জন্য তারা চাইছে না যাতে বেকাররা নিজেদের আত্মনির্ভর হোক, আত্মনির্ভর হয়ে তারা সেগুলোতে দাঁড়াক। এখানে উনি বলেছেন যে মন্ত্রী গিয়ে তালা লাগিয়ে দিয়েছে ঘরে। ঠিকই করেছেন তো সুধাংশু বাবু, মাননীয় মন্ত্রী। তাদের আমলে যে সমস্ত কর্মচারীকে এমন ভাবে তৈরি করেছে, শুধু ইনক্লাব জিন্দাবাদ করো আর কাজ না করো, এই মানসিকতাতে তারা বেরিয়ে আসতে পারছে না। তার জন্য অফিসে গিয়ে অফিস করে না, গভর্নমেন্টের জনগণের টাকাকে তারা এক একজন লোক কত বেতন পায়। মন্ত্রী মহাশয় ঠিকই করেছেন যে যদি তুমি কাজে না করো, অফিসে তো আমার দরকার নেই, কারণ সরকারের জনগণের টাকাকে অপচয় করবে না। তারপরও সেটাকে বাহাবা দিচ্ছেন, কারণ এমন কিছু কর্মচারী তারা তৈরি করে গেছেন, সেক্রেটারি থেকে শুরু করে পঞ্চায়েত তালিকা পর্যন্ত এখনো সরকারের কাজগুলো তারা যাতে ঠিকভাবে জনগণের কাছে না পৌঁছে একটা ক্ষুদ্র অংশ ষড়যন্ত্র করছে তাদের প্ররোচনায় মধ্যে দিয়ে। তার জন্য সরকার আস্তে আস্তে ঠিক হবে, কারণ তাদেরও তো মানুষ, তো তাদের আস্তে হবে। মাত্র 6 বছর 10 বছর থাকতে যাবে, তাদের কথা আর কেউ শুনতো না। আস্তে তারা নেমে এসে 10-এ 0-তে চলে যাবে। কারণ একটা বিরোধী হলে পরও যেখানেই থাকো তবে কিভাবে সরকার তার ক্ষমতাকে সেটাকে ত্বরান্বিত করতে হবে। তার জন্য মাননীয় দিক থেকে এদেরকে ভাবার দরকার। আরে সরকার 13 টাকা চাল দে, এক কেজি ধানের দাম কত? 21 টাকা 83 পয়সা। ধান কিনছে সরকার সহায়ক মূল্যে, কত? 21 টাকা 83 পয়সা। আর সরকার কত দে? ফ্রিজ গুলো আমি বাদে দিলাম, কর্মচারী থেকে সকল অংশের মানুষ 13 টাকায়। কোন দেশে আছেন? স্বর্গের রাজ্যে আছেন। তারপরে বলছেন নরেন্দ্র মোদী দেনা। অভ্যাস পরিবর্তন করতে হবে আগে থেকে। কেন্দ্র দেনা দিতে হবে। এই অভ্যাস ছেড়ে নতুন চিন্তাধারা সঙ্গে যুক্ত হন। মানুষ আপনাদেরকে সাপোর্ট করবে এবং জনগণ আপনাদেরকে আশীর্বাদ করবে আরো দীর্ঘদিন ক্ষমতা থাকার জন্য। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি অনেকটা সময় আপনি দিয়েছেন, তার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাকে। মাননীয় সদস্য পাঠানলাল জমাতিয়া। पहिलानो हामबाय जोंनि डेपुटी स्पिकार सारनो 5 तारिख जोंनि महामान्य राज्यपाल 92 पेरानो तैयो जे आरो जों पॉइंट आलोचना खायखा ओ पॉइंट बिसिङाव गोबांमा जोंनि एरियाखौ कारजाक दङ। आं खायसे खायसेखे आलोचना खायनाय एजुकेशन तो आं किसा কক साना मुसुगो ठीक আছে। অনেক পেরার মধ্যে অনেক ইউনিভার্সিটি বা অনেকগুলি সুইমিং পুল, ভালো চিন্তা ভাবনা নিয়েই পয়েন্টগুলি এখানে আলোচনা হয়েছে, সেটা ঠিক। আমি যেমন আমার এরিয়ার একটা 12 স্কুল, অম্পিনগর 12 স্কুলে যেমন সেখানে ইংলিশ টিচার নেই, পিজিটি নেই, অথচ ক্লাস 12-এ 101 স্টুডেন্টস ইন ক্লাস 12 and in class 11 131
তো এত সংখ্যক ছাত্র ছাত্রীরা পড়াশোনা করছে, সেই জায়গাতে এখনো 1 বছর ধরে এমএলএ হিসাবে যোগদান দিয়েছিলাম, তখন থেকেই আমার নজরে আছে সেখানে পিজিটির অভাব। অম্পিনগর বিদ্যাজ্যোতি স্কুলে গ্রাজুয়েট টিচার নেই, সেখানে ইংলিশের টিচার নেই, সেখানে ককব্রক, আরো অনেক আছে এডুকেশন বিষয়ে। সেই দিন আমি 193 স্টুডেন্টস আর দেয়ার, সেখানে পড়াশোনা করছে একই রুমে, সেই রুমে বেড়াঘর, টিনের বেড়াঘর, সেগুলো ছেঁড়া মেরা আমার মোবাইলের মধ্যে আছে। আরো আছে গামাকুবাড়ির মতো হাই স্কুল, সেখানে কোনো ডাইনিং হল নেই, সংখ্যা নেই। তো সেই যদি ফুলফিল না করা হয় তো শুধু উপরের দিকে চাইলেই হবে না, ইম্পর্টেন্স দেওয়া দরকার। আমরা জানি অম্পিনগর আরডি ব্লক হচ্ছে একটা অ্যাসপিরেশনাল ব্লক, সেই অনুসারে পাওয়া দরকার, সেই অনুসারে পাইনি। হেলথ বিষয়ে আমি একটু বলতে চাইব। আমার জানা মতে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া, অ্যাজ পার মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া, একটা সিএইচসিতে মিনিমাম 6 জন ডক্টরের প্রয়োজন হয় এবং একটা পিএইচসিতে 4 নোস ডক্টরের প্রয়োজন হয়। তো এই পিএইচসিতে মাত্র 2 জন করে হসপিটাল চলছে। স্টাফ নার্সেস অভাব, মাত্র 6 জন নিয়ে অম্পিনগরের সিএইচসি চলছে। অনেকগুলি ইকুইপমেন্টসের অভাব আছে সেখানে। তো আমি ওভার টেলিফোনে অনেকবার চেষ্টা করেছিলাম সিএমওর সঙ্গে কথা বলার, কিন্তু আজও অবধি কোনো হয়নি। এরপরেও প্রয়োজন আছে। আমাদের মহামান্য রাজ্যপালের ভাষণের মধ্যে এই যে উল্লেখ নেই, যেমন ছেচুয়া একটা বাজার, প্রায় 8 থেকে 9টা ভিসির লোক সেখানে বাজার করে, সেই জায়গাতেও একটা কমসে কম পিএইচি একটা সেট আপ করা দরকার। সেখানে পিএইচির কোনো উল্লেখ নেই। সব অমরপুরে যাচ্ছে, সব অম্পিতে আসছে। অম্পিও আসলে কি হবে, সঠিকভাবে পরিষেবা পাচ্ছে না। তার জন্যেই এই পয়েন্টগুলি কিন্তু আমি অনুরোধ করছি সংযোজন করতে পারলে ভালো হবে। এরপরে স্পোর্টস বিষয়ে আমরা জানি ত্রিপুরা রাজ্যে ফুটবলে সবচেয়ে বোধহয় আমার এরিয়া থেকে কিন্তু প্রতিভাবান প্লেয়ার্স, ইন্টারন্যাশনাল ফুটবল প্লেয়ার্স, ন্যাশনাল মিড ফুটবল প্লেয়ার্স কম করে না হলেও আমার এরিয়ার মধ্যে 50 জনের মতো আছে। এখন আমার কাছে একটা লিস্ট আছে। ন্যাশনাল মিড প্লেয়ার্স যেমন সুকান্ত জমাতিয়া, রাজীব জমাতিয়ারা সবাই এ ডিভিশনাল প্লেয়ার। তো সেই অনুসারে সেই মাথায় রেখে, সেই পয়েন্টগুলি মাথায় রেখে সেখানে একটা স্পোর্টস বা একটা ভালো স্টেডিয়াম করা দরকার। তারা কিন্তু গ্রামে গঞ্জে মাঠেই, ছোটখাটো একটা মাঠে খেলা করেই কিন্তু নিজেরা কষ্ট করেই কিন্তু ন্যাশনাল মিট করেছে। ইন্টারন্যাশনাল প্লেয়ার্স অনেক আছে, আমার কাছে রিপোর্ট আছে। এখন আমি জাস্ট দেখে বলে দিচ্ছি, যেমন ইন্টারন্যাশনাল প্লেয়ার নীলা কিশোর জমাতিয়া, যারা স্পোর্টস বিষয়ে আছেন ওনারা জানবেন। ইন্টারন্যাশনাল প্লেয়ার আরো একজন আছে, নাম হচ্ছে তাল জমাতিয়া, আরো আছে জিতেন জমাতিয়া, অন্যান্য আরো আছে, এক বললে শেষ হবে না।
তাই আমার অনুরোধ থাকবে যেন একটা ভালো স্টেডিয়াম, যদি পারি একটা স্পোর্টস স্কুল খোলার জন্যে মাননীয় মন্ত্রীর কাছে একটা অনুরোধ থাকবে। এবং এরপরেও আরো আছে, এখন যে জলজীবন মিশনের উপর আমি কিছু বক্তব্য রাখতে চাই। একটু আগে আমরা আলোচনা করেছিলাম সিএম মডেল ভিলেজের উপরে। সেই ভিলেজেই এখনো কিন্তু ওয়াটার কানেকশন হচ্ছে না। যেমন বাটাপাড়া আন্ডার ইস্ট তৈসলং ভিলেজ, দ্যাট ইজ মডেল ভিলেজ, প্রায় 30-35 ফ্যামিলি আছে, এখনো ট্যাপ বসানো হচ্ছে কিন্তু নিচে পাকা করে দেওয়া হচ্ছে না এবং জলও গিয়ে পৌঁছায়নি, জাস্ট নামে মাত্র সেখানে পয়েন্ট বসানো হলো। আরও আছে রহিদাপাড়া, অ্যারাউন্ড 38 ফ্যামিলিজ, সেটাও আন্ডার দ্যাট মডেল ভিলেজ, দ্যাট ইজ ইস্ট তৈসলং, সেখানেও সেই অবস্থা। এবং বাজিরাইপাড়া অ্যারাউন্ড 30 ফ্যামিলিজ, সেখানেও জলের ব্যবস্থা নেই। মেনশন করতে গেলে অনেকখানি করা যায়, কিন্তু এরপরেও রাস্তার কানেকশন নেই। অথচ মডেল ভিলেজ, সেখানে কোনো ডিফারেন্সিয়েশন দেখা যায়নি, অন্যান্য একটা জেনারেল বা সাধারণ একটা বিসির মতোই সেখানে চলছে। তো সেখানে কোনো আউটকাম দেখা যাচ্ছে না। এরপরেও আন্ডার গঙ্গিয়া বিসি, সেখানে সেই অবস্থা। আমাকে বারবার ওনারা ফোন করে বলেন, যখন আমি বিজিতে যাই, বাংকারাই পাড়া 40 ফ্যামিলিজ, সেখানে নো পয়েন্ট ওয়াজ ফিক্স, এখনো পয়েন্ট বসানো হয়নি, পাইপ কানেকশন হয়নি, 40 ফ্যামিলির মতো রয়ে গেছে। অনেক কিছু বাকি রয়ে গেছে। জাস্ট আমার এরিয়ার বা আমার অ্যাসেম্বলির কথাই আমি চিন্তা করে বললাম এখানে, যেহেতু আমি রিপ্রেজেন্ট করছি আমার কনস্টিটুয়েন্সি। এরপরে আরেকটা জায়গা আছে তিয়ারি মাইরেন বলে একটা জায়গা আছে, ওখানেও সেই অবস্থা। অমরপুর থেকে এত দূর নয়, প্রায় 6টা বিসিকে নিয়ে একটা বাজার, সেখানেও একটা বড় একটা কমিউনিটি হল দরকার, একটাও কমিউনিটি হল নেই সেখানে। এরপরে অম্পিনগর টাউন, জাস্ট টাউনের সঙ্গেই একটা ছোট্ট টাউন হল আছে, কমিউনিটি হল, নট এ টাউন হল, কমিউনিটি হল, সেটাও কিন্তু ভাঙ্গাচোরা, সেখানে সঠিকভাবে মিটিং করা যাচ্ছে না। তো মাননীয় আমাদের মহামান্য রাজ্যপালের বক্তৃতায় আমরা শুনলাম, শুধুমাত্র ডেভেলপমেন্টটা শহরমুখী হচ্ছে, গ্রামের দিকে ডেভেলপমেন্টটা খুব কমই দেখা যাচ্ছে। তার জন্যেই যে ঘাটতিগুলি বা বাকিগুলি রয়েছে, সেগুলিকে যেন সংযোজন করে, সেটাই আমার অনুরোধ থাকবে। নমস্কার। ধন্যবাদ। মাননীয় সদস্য ভগবান চন্দ্র দাস। শেষ করে দিব, টাইম আছে? ঠিক আছে। তো আজকে আমাদের বেলা 2 ঘটিকা পর্যন্ত আমাদের আজকের এই সভা মুলতবি ঘোষণা করা হলো। ধন্যবাদ। না না এমন চলতে পুরো ক্লিপ बना दे तो